একজন মানুষ, অ্যাটর্নি মঈন চৌধুরী, ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট এবং ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ ডেমোক্রেটিক পার্টি। শুরুতে জানতে চাই মঈন ভাই কেমন আছেন? ধন্যবাদ নূপুর চৌধুরী নূপুর চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো আছি, অনেকদিন পর আপনার সাথে দেখা হলো, আপনার সাথে ভালো যাচ্ছে। আর সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ আপনাকে পাওয়া মানে অনেক নানা দিক নিয়ে আলোচনা করার আমি বলি যে কনফিডেন্ট পাই, সাহস পাই যে আপনাকে যে প্রশ্নই করা হোক আপনি সেই প্রশ্নটি খুব সুন্দর করে সাবলীল ভাবে আমার দর্শকদের উত্তর দেন। শুরুতেই একটু জানতে চাই, বিশ্বকাপ ক্রিকেট চলছে, তারপর আমি একটা আইন অভিবাসন নিয়ে আলোচনা করব। আপনার প্রিয় দল কোনটি? ধন্যবাদ। আমি একটু আগে আপনাদের কথা বলছিলাম, প্রিয় দল যদিও বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ, কিন্তু টেকনিক্যাল কারণে উই আর লিভিং ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এন্ড আমেরিকা হচ্ছে এই খেলার একটা অংশ। আমেরিকা হচ্ছে হোস্ট কান্ট্রি, এবং আমরা বাংলাদেশী হিসেবে যখনই আমাদের শপথ গ্রহণ নিয়ে আমেরিকার নাগরিক হিসাবে, আজকে একটু আগে ছিলাম, এটা প্রাসঙ্গিক জন্য বলতে চাচ্ছি, আমার যে ক্লায়েন্ট আমার সাথে ছিল সিটিজেনশিপ টেস্টে, ওনাকে প্রশ্ন করা হলো যে ইফ ল রিকোয়ার্স উইল ইউ বিয়ার আর্ম ফর দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। উনি যেহেতু ইংলিশে একটু দুর্বল, একটু বুঝতে পারেন নাই, অফিসার ছিল আমার খুবই পরিচিত, উনি চাচ্ছে তাকে পাস করাইতে। অফিসার real fact. If America and Bangladesh get into a war, তাহলে কোন পক্ষ নেবে? সেটা সে বুঝতে দুর্বল ছিল, সে খুব ভয় পাচ্ছে, কি বলবে, বাংলাদেশ না আমেরিকা। সে বলতে বাংলাদেশ বর্ন, এইটুক বলতেছিল। সে হয়তো পারবে না। অফিসার বললো যে ডু ইউ লাইক আমেরিকা? ইয়েস। ডু ইউ লাইক আমেরিকা? ইয়েস। সো ইউ ফাইট ফর আমেরিকা? সে বলছে ইয়েস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমরা যখনই শপথ, তখনই আমরা দেখবো আনুগত্য চলে আসে, এবং আমরা এটা আপনার সাথে রিলেটেড কেন, আমাদের অধিকাংশ লোক আপনার সব কিন্তু দেখে, প্রবাসীও দেখে, বাংলাদেশও দেখে। তো নাগরিকত্ব বিষয়ে যে প্রশ্নগুলো আছে, এই জন্য বলতেছি, আমি বিং এ প্র্যাকটিসিং অ্যাটর্নি, আমি যখন যে বিষয় নিয়ে কথা বলি কেন, সাথে একটু টিপস দেওয়ার চেষ্টা করি, আপনাদের মাধ্যমে ক্লায়েন্ট মনে রাখে এই প্রশ্নটা আসবেই সব নাগরিকত্ব প্রশ্নের ক্ষেত্রে। তো আমরা যখন প্লেজ অফ অ্যালিজিয়েন্স করি দেশের প্রতি, ডুয়াল ন্যাশনালিটির ক্ষেত্রে প্রশ্নটা আসে, আমরা কিন্তু বাংলাদেশ বা যে কোনো দেশের আনুগত্য থাকা করে আমরা কিন্তু বলি যে উই ডিনাউন্স, মানে আমরা সকল দেশের বা সকল রাজত্বের থেকে আমরা তখন অ্যালিজিয়েন্সটা, আমরা আনুগত্য, আমরা বের হয়ে আসি, আনুগত্য বিচ্ছেদ করে দিই, আমরা আনুগত্য থাকি না। সেই ক্ষেত্রে আমাদের আনুগত্য হচ্ছে আমেরিকার প্রতি, এবং যখন কোনো বাংলাদেশ আমেরিকা আবার যদি খেলা হয়, তখনও অবশ্যই আমরা আমেরিকাকে পক্ষে আমি, যদি আপনি বাংলাদেশ টিমে আছেন আমি জানি, কিন্তু আমি আমেরিকান টিম। আর বাংলাদেশ যখন না খেলে, আমেরিকা যখন না খেলে, তখন অবশ্যই বাংলাদেশের পক্ষে আমরা থাকবো। সবাইকে শুভকামনা। খুব সুন্দর করে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই যে সূক্ষ্ম বিষয়গুলো, নাগরিকত্ব লাভের ক্ষেত্রে যে পরীক্ষার যে প্রশ্নগুলো একটু ট্রিকি, আমরা অনেক সময় বুঝতে পারি না, কারণ আমরা একটু আবেগপ্রবণ জাতি, তো আমাদের সেই অরিজিন কিংবা শিকড়, অস্তিত্ব, সেটি আমরা সবসময় মাথায় রাখি। কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, কারণ আমার অনেক দর্শক দেখছেন, তারা এই বিষয়টি মাথায় রাখবেন যে যখন আমি আমেরিকার নাগরিকত্ব নিচ্ছি, তার মানে হচ্ছে আমি দেশটির প্রতি বাধ্য কিংবা অনুগত। হ্যাঁ, অনুগত। রাজা রানী প্রিন্স হলো, এটা পরিত্যাগ করতে হয়। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাহ, খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমার যারা বাংলাদেশের দর্শক আছেন, অনেক দর্শক আছেন, প্রতিদিনই মেল করছেন, টেক্সটে মতামত দিচ্ছেন কিংবা তারা প্রশ্ন করছেন, কারণ আমেরিকা হচ্ছে স্বপ্নের দেশ, সবাই আমরা আসতে চাই, কিন্তু এই স্বপ্নটি কি সবারই মানে সোনার হরিণ হিসেবে দেখা দেয়? কারণ অনেকে আমি দেখি জীবন বাজি রেখে ঢুকছে সীমান্ত দিয়ে, বাংলাদেশেরই অনেকে, আবার অনেকে আমি শুনেছি যে 30,000, 40,000, $50,000 খরচ করে আসছেন। তারা কত বছরে এখানে আয় করে সেই অর্থ শোধ করবেন, সেটিও একটি প্রশ্নবিদ্ধ। তো শুরুতেই আপনাকে আমি একটু জানতে চাই যে অবশ্যই আমেরিকা স্বপ্নের দেশ, কিন্তু যারা স্বপ্নটি দেখছেন তাদের জন্য কি পরামর্শ দিবেন? ধন্যবাদ। আমি আপনাকে বলছিলাম অফ দ্য লাইনে যে আমি আমার
ফেসবুক থেকে লাইভে গেছিলাম একটা প্রশ্ন নিয়ে যে আমেরিকার কেন সারা বিশ্ব থেকে আমেরিকা মানুষ আসে। আপনি ওয়ার্ল্ডে করে যে কোন দেশে যাবেন না কেন, তারা আমেরিকার প্রতি কেমন যেন একটা আকর্ষণ আছে, আমেরিকায় আসতে চায়, থাকতে চায়, এবং আসলে আর যেতে সিংহভাগ মানুষ আমেরিকা আসতে আর যেতে চায় না। হয়তো একটা ফ্যামিলি আসলো, হাজবেন্ড ওয়াইফ, 2 বাচ্চা ফ্যামিলি আসলো, বলে যে ওয়াইফ বলে যাবে না, হাজবেন্ড বলে চলে যাবে, কারণ এইরকম হচ্ছে, তখন বিচ্ছেদ হচ্ছে এইসব ক্ষেত্রে। সো আমেরিকার ফার্স্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমেরিকার যে ইমিগ্রেশন সিস্টেমটা, ফ্যামিলি ইউনিটি, যেটা ফ্যামিলি যেটা একত্রীকরণ ভাবে থাকে, আমরা খুবই গুরুত্বপূর্ণ সকালে দেখা হয়। যেমন একজন যদি কোনোভাবে আমেরিকায় গ্রিন কার্ড হয়, তাহলে সে যদি কোনোভাবে নাগরিকত্ব অর্জন করে, তখন তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার সে অবশ্যই অবশ্যই আনতে পারে। এটাই হচ্ছে আমেরিকার বিউটি অফ আমেরিকান ইমিগ্রেশন সিস্টেম। তার ভাই বোন, মা বাবা, তার ছেলে মেয়ে সন্তান যারা বড় আছে তাদেরকে নিয়ে আসতে পারে। বিশ্বের কোন দেশে আমেরিকার মতো এই সিস্টেমটা আসলে নাই। অনেক দেশে আছে যে মাও আনতে পারে, তো ঘুরতে পারে, থাকতে পারে, কিন্তু ভাই বোন বা অন্য কোনো সুযোগ নাই। ভাই বোন বা ভাই বোনের আপনি ছেলে মেয়ে এগুলো আমরা কোন দেশের সুযোগ নাই। সো এটা হচ্ছে আমেরিকার ইউনিক যে একটা সিস্টেম, যে কারণে আমেরিকার প্রতি সবাই আকৃষ্ট হয়। এবং আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে যদি কোনো সমস্যা নাও থাকে, তবুও সে বলে এসে সমস্যা আছে। আমি জানি অনেক কেস আসছে ফ্রান্স থেকে, তারা বলে ফ্রান্সেও নাকি তাদের সমস্যা আছে, রাজনৈতিক সমস্যা, কলম্বিয়া থেকে, মেক্সিকো থেকে, তারপর ব্রাজিল থেকে। সবাই আসতে চায় কোনো কারণে, তাদের হয়তো জীবন জীবিকা আমেরিকায় অনেক ভালো মনে করে, কিন্তু আমেরিকার অপর সাইডটা কিন্তু কেউ দেখে না। আমেরিকার সবাই যে ভালো আছে এটা কিন্তু বলবো না আমরা। একটা অংশ আছে, ধরুন আপনি পার্ট বাই পার্ট করেন, 50% লোক হয়তো তার আশানুরূপ যেরকম ভেবে আমেরিকা এসেছে সেরকমটা চলতে পারতেছে, 50% লোকের মধ্যে আরো 25% হয়তো আশাহত হচ্ছে, এবং একটা অংশ পারে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। যদি আমেরিকায় স্বপ্নের হরিণ মনে হয়, সবার কাছে কিন্তু স্বপ্নের হরিণ না। অনেকেই দেখা যায় যে 65 ইয়ার্স এর পরে একটা দেশে রিটায়ারমেন্ট এজ থাকার পরে করার পরে সে অবৈধ। আমি তাদেরকে বলি, আপনি তো রিটায়ারমেন্ট বয়স হয়ে গেছে, আপনি এখন সুন্দরভাবে রিটায়ারমেন্টে যাওয়ার বিষয়, আপনি যদি এত কষ্ট করেন উপভোগ করবেন কখন? ওই সময় তারা দেখা যায় দেশে বিদেশে মানে সম্পত্তি বিক্রি করে এখানে আসছে। আমি তাদেরকে বলি যে আপনাদের তো আমেরিকা একমাত্র দেশ না থাকার জন্য। সো সবাইকে যার যার অবস্থানটা ভিন্ন। ইয়াং জেনারেশন যারা আছে তারা হচ্ছে কি জীবন জীবিকার তাগিদে আছে, তারা হয়তো নিজের দেশে কিছুই করতে পারে না। আপনার কথাটাতে আমি একমত যে অনেকে লাইফ নিয়ে আমেরিকায় আসে বিভিন্ন বর্ডার ক্রস করে, কিন্তু আমি তাদের শুধু কথা বলি যে কি তারা আসলে নির্যাতিত, অথবা তারা এমন একটা পরিস্থিতির শিকার যে দেশ থেকে আসছে সে দেশে থাকলে তারা হয়তো কোনো কিছু করা সম্ভব হতো না। আমেরিকার ল্যান্ড অফ অপরচুনিটি। এখানে আসলে আপনি ভাষা জানেন না জানেন, সে কিন্তু ভালো কাজ করতে পারে যদি তার স্বাস্থ্যগতভাবে তাকে পারমিট করে। কিন্তু অনেকে আবার যে আশানুরূপ ফল হয় না, অনেকের মধ্যে অ্যাক্সিডেন্ট করে দেখা গেল যে যে দেশ থেকে আসছে অনেকে মারাও যায়। এই রিস্কটা আমরা কাউকে নিতে কোনো সময় উদ্যোগ করি না। আমরা চাই যে বৈধভাবে আসেন, অথবা আমরা স্বাচ্ছন্দ্য বোধ করে যেই পথে আপনি নিরাপদে আসবেন ওই পথে আসেন আপনি। এবং আপনি জানেন রিসেন্টলি আমাদের প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন যেটা দিস উইকে, ওই ক্ষেত্রে অ্যাসাইলাম সিকার সাউদার্ন বর্ডারে তারা লিমিট নাম্বার লিমিট করে দিয়েছে যে এত জনের বেশি, 2500 জনের বেশি আসতে পারবে না। আসলে তাদেরকে উইদাউট ডিউ প্রসেস তাদেরকে হয়তো দেশ থেকে বের করে দেওয়া হতে পারে। সো এই ক্ষেত্রে এটা নিয়ে আবার আন্দোলন হচ্ছে, দেখেন কত সুন্দর সিস্টেম এই দেশে। প্রেসিডেন্ট বলতেছে 2500 লোকের বেশি আছে তাদেরকে ডিউ প্রসেস ছাড়া বের করে দেওয়া হবে। এটা নিয়ে অলরেডি কেস শুরু হয়ে গেছে। দেখেন যে প্রেসিডেন্টের ক্ষমতাটা কত লিমিটেড। অলরেডি কেস হয়ে গেছে যে এটা প্রেসিডেন্ট করতে পারে না, স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছে। কিন্তু আবার অপর পক্ষে দেখা যাচ্ছে আপনারা ইমিগ্রেশন কেসে অনেক কেস আমরা পাচ্ছি এখন, যাদের কেস আগে ছিল ডিনাই হচ্ছে, আমাদের কাছে আসে আপিল করার জন্য। কারণ আপিল করার জন্য যে আছে আপিলের প্রসেসটা ডিফারেন্ট। সবাই যে উইন করছে এবং সবাই যে ডিনাই হচ্ছে এবং না, আমরা আপিলও অন্যদের অন্য লয়ের কাছ থেকে আমাদের কাছে কেস আছে আপিল করার জন্য। তা আপিল আমরা করি, কিন্তু আপিল করার সময় আমরা দেখতে হয় যে আসলে অরিজিনাল ফাইলটা কেমন ছিল। অরিজিনাল ফাইল যদি ভালো না থাকে আপনি কার বিরুদ্ধে আপিল করবেন? আপিল করছি আমরা জাজের অর্ডার এগেইনস্টে। কারণ জাজ যদি সমস্ত কাগজপত্র দেখে সন্তুষ্ট না হয়
এবং টেস্টিমনি যদি ভালোভাবে উপভোগ করতে মানে বুঝতে না পারে, যদি মিথ্যা তথ্য দিয়ে থাকে বা যা মনে করে এটা বিশ্বাসযোগ্য না, তখন সে ডিনাই করবে। আপিলে অনেকে যে ভুলটা করে, আমি একসাথে অনেকগুলো কথা বলছি কারণ আপনার সাথে পরে না দরকার আছে, জি। আপিলে মানুষ যে ভুল, সাধারণ প্রার্থীরা যে ভুলটা করে আপিলে, মনে করে কেস নেওয়া হয়েছে আপিল জানাতনা করলে চলে। আপিলের প্রসেসটা কিন্তু অনেক সিরিয়াস। আপনি উচ্চতর আদালতে যাচ্ছেন, আপনার কেস ডিনাই হওয়ার পরে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো ট্রেনিং লাগবে যে আপিলের কাজটা বুঝে আমরা যারা আপিল করি তারা যেন আপিলের প্রক্রিয়া বুঝে তাদেরকে আসতে হবে। এই ক্ষেত্রে যে ট্রান্সক্রিপ্ট আনতে হবে, যে সাক্ষ্য দিয়েছে সাক্ষীর ট্রান্সক্রিপ্ট এবং জাজের যে বক্তব্য দিয়েছে কি কারণে তারা ডিনাই করেছে ওইটার ট্রান্সক্রিপ্ট নিয়ে আসতে হবে। দেন জাজের অর্ডার এগেইনস্টে ব্রিফ দিতে হবে। অনেকে করে কি আপিল করে দিচ্ছে, একটা লয়ার ধরছে বা আমি নিজে আপিল করে দিলাম, সেটা শুধু ফর্ম ফিল আপ করে পাঠানো হয়। আবার আজকে একজন লোক আসছে, আমি দেখি ওনার আপিলের ডিসমিস হয়ে যাচ্ছে ভেরি সুন, কারণ ওনার কোনো ব্রিফ দেওয়া হয় না, কারণ বলে এটা লাগে না। সো যারা মনে করে লাগে না তারা আসলে বুঝেই না। সেক্ষেত্রে আপনাকে এখন অনেকে যারা অধিক থেকে ফাইল করে তাদেরকে আপিলের প্রক্রিয়া চলতেছে, বি কেয়ারফুল। আপনি জানাতনা ভাবে যদি আপিল করেন, ওয়ান্স ডিনাইড দেন সার্কিট করে যেতে হয়। তাই আপনার যদি লাস্ট রিসোর্স হচ্ছে ইউএস সার্কিট কোর্ট। তো স্টেট, বিভিন্ন স্টেটের আন্ডারে আমেরিকার সার্কিট গুলো থাকে, স্টেট গুলো সার্কিট আন্ডারে থাকে আর কি। অন্য কয়েকটা সার্কিট গুলো আছে, আপনার স্টেট যে সার্কিট সার্কিট গুলো সার্কিট সবাই প্র্যাকটিস করেন। আপনাকে বুঝতে হবে আপনার কেস ডিনাই হলে পরে কি করতে হবে। আপনারা অনেক বছর যাবত করছে ধরে আপনি অনেক হেল্প করে যাচ্ছেন জনগণকে বিভিন্ন মাধ্যমে। আপনি আগেও অন্য টিভিতে অ্যাঙ্কর করতেন এবং আপনি করতেছেন, উইচ ইজ ভেরি গুড। অনেককে আপনি হেল্প করছেন, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার মাধ্যমে শুধু আমি না, থেকে হয়তো আপনার সাথে আসে যারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে, এর মাধ্যমে উপকৃত। এটা একটা ইবাদতের মতো কাজ করছেন আপনার। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস সার্ভিস। আমি আসতে পারি না, কিন্তু ইউ আর ডুইং বেটার জব দ্যান এনিবডি এলস। থ্যাংক ইউ সো মাচ। না, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ আপনারা এসে মূল্যবান তথ্যগুলো দেন দেখেই দর্শকরা উপকৃত হয়। এবং আমিও সবসময় চাই যিনি যে বিষয়ে প্রফেশনাল সার্টিফিকেটধারী তিনি এসে সেই তথ্যগুলো দিক। তার কারণটি হচ্ছে গ্রহণযোগ্যতা। আমার সাংবাদিক হিসেবে আমার কাজ হচ্ছে অ্যাঙ্করিং করা কিংবা সঞ্চালনা করা। তথ্য দেওয়ার দায়িত্ব আমি তার কাছ থেকে নেই যিনি যে বিষয়ে অভিজ্ঞ, যিনি যে বিষয়ে কথা বলার আইনগত অধিকার রাখে। সে কারণেই আপনার